ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, রোজকার মতো আরেকটি গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছি। তো দেখো, আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। তো যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান তো সরাসরি আসে না, কোনো একটা ভালো মানুষের ওপর দয়া দাক্ষিণ্য দান করে তো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য পাঠায়। তো সেই রকমই আজকে একটা গল্প। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখো, তোমাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। তো চলো আজকের গল্প। মা, তুমি তো এই বাড়িতে রান্নাঘরে সব সময় কাজ করো, তাহলে দুপুরে খাওয়ার সময় মামিমা আমাকে বেশিরভাগ দিনই মাছ দেয় না কেন? এই তো পৌষ সংক্রান্তির দিন রূপাই আর টুপাইকে বাটি ভরে পায়েস দিল, আর আমাকে শুধু 1 চামচ পায়েস পাতে দিয়ে দিল। আগে তো মামার বাড়িতে এলে দিম্মা সামনে বসে থেকে কত কি খাওয়াতো। মামিমাও এমন ছিল না। সবকিছু বদলে গেল কেমন করে মা? ছোট্ট ঝিলমিলকে বুকে টেনে নিয়ে মায়ের বিছানার এক পাশে চুপ করে শুয়েছিল সুচরিতা। বিছানার আর এক পাশে মা শুয়ে আছেন প্যারালাইসিসে অক্ষম, কানেও শুনতে পান না। মায়ের দেখাশোনার দায়িত্বটাও সুচরিতাকেই নিতে হয়েছে। মেয়ের প্রশ্নের আর কি বা উত্তর দেবে সুচরিতা? এই বয়স থেকেই সংসারের ঘোর প্যাঁচ মেয়ের মনে ঢোকাতে চান না সে। যা কিছু ঝড়ঝাপটা না হয় তার উপর দিয়েই যাক। মাত্র 8 বছর বয়স মেয়েটার, এরই মধ্যে তার মাথার উপর থেকে ছাতা সরে গেছে। সুচরিতার শ্বশুর বাড়িতে নিজের বলতে কেউই ছিল না। অনুপম তার পিসির সংসারেই মানুষ। লেখাপড়ায় খুব ভালো ছিল সে, একটা ভালো চাকরি পেতে তাই বেগ পেতে হয়নি। এত ভালো পাত্রকে সুচরিতার বাবা আর হাতছাড়া করতে রাজি হননি। একবার দেখাতেই পাত্রী পছন্দ হয়ে যায় অনুপমের। বিয়ের পরে বিলাসপুরে নিজেদের নতুন সংসার পাতে ওরা। বছর 2-এর মধ্যেই সংসার আলো করে ঝিলমিলের আগমন। দিনগুলো যেন হাওয়ায় ভর করে কেটে যেত তখন। অনুপম প্রাণপণে খাটত তার প্রিয়জনেরা যাতে একটুও কষ্ট না পায়, সেদিকে তার ছিল কড়া দৃষ্টি। একটাই দোষ ছিল অনুপমের, সে কখনো হিসেব করে টাকা খরচ করত না। ভালো মন্দ খেতেও সে খুব ভালোবাসত, মেয়েটাও তাই খেতে ভালোবাসে। তখন মাঝে মধ্যে বাপের বাড়িতে এলে আদর আপ্যায়নের কোনো ত্রুটি হতো না। কিন্তু সুখ তো আর চিরজীবন থাকে না। বাবা একদিন গত হলেন, সুচরিতার দাদা হয়ে দাঁড়ালো পরিবারের সর্বময় কর্তা। সে অত্যন্ত নিরীহ ধাতের মানুষ, কখনো কোনো কথার প্রতিবাদ করতে শেখেনি। বৌদি রমলা ঠিক তার উল্টো। তার মুখ খুব মিষ্টি, বাইরে থেকে দেখে কেউ তাকে খারাপ বলতে পারবে না। কিন্তু সে খুব হিসেবি মেয়ে। পরিবারের জমা খরচের হিসেব সে কড়ায় গন্ডায় মিলিয়ে চলে। মাস 6 আগে অফিস থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারায় অনুপম। এতটুকু মেয়েকে নিয়ে অথই জলে পড়ে সুচরিতা। শ্বশুর বাড়িতে কেউ নেই যার সামনে গিয়ে সে দাঁড়াতে পারে। অনুপমের অফিস থেকেও যৎসামান্য অর্থ পাওয়া গেল। মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে গেল সুচরিতা। উপায়ন্তর না দেখে সে দাদা বৌদিকে ফোন করলো। রমলা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, সে সাথে সাথেই তার জমা খরচের খাতা খুলে বসলো। আইন অনুযায়ী বাপের বাড়ির অংশীদার তো ননদও, তাকে তার দুঃসময়ে দুমুঠো অন্নের বিনিময়ে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। পক্ষাঘাতে আক্রান্ত শাশুড়ির দেখাশোনা, রান্নাঘরের দায় সবকিছু সুচরিতার উপর চাপিয়ে সে তো তাহলে পায়ের উপর পা তুলে আরাম করতে পারবে। মাঝখান থেকে টাকাও বেঁচে যাবে অনেকগুলো। স্বামীকে সে এমন ভাবে বোঝালো যেন ননদের দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। হতভাগিনী সুচরিতার বাপের ঘরে জায়গা হলো। প্রথম কদিন সহানুভূতি আর আদরেই রমলা সুচরিতা আর ঝিলমিলকে রাখলো। তারপরে তুচ্ছ একটা কারণে রান্নার লোকের সাথে ঝগড়া করে সে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিল।
কর্তব্যের খাতিরেই সুচরিতা নিজে থেকে রান্নাঘরের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। এমনি করেই মায়ের দেখাশোনার ভারও একদিন তার উপরই এসে পড়ল। রমলা কিন্তু একদিনও তার সাথে খারাপ ব্যবহার করেনি। গন্ডগোল শুরু হলো এক রবিবারে। সেদিন অফিস ছুটি। সুচরিতার দাদার সাথেই তার দুই ছেলে আর ঝিলমিল খেতে বসেছে। ছুটির দিন, তাই আজ মাংস রান্না হয়েছে। ছেলে মেয়েদের আনন্দ দেখে কে। সুচরিতা রান্নাবান্না সেরে খাবার জায়গায় মাংসের ডেকচি নামিয়ে রাখলো। রমলা তার স্বামী আর দুই ছেলের জন্য বাটি ভরে মাংস তুলে পাতের পাশে রাখলো। ঝিলমিলকেও একটা বাটি এগিয়ে দিল। ও মামি, আমার বাটিতে তো মাত্র এক টুকরো মাংস, সবই তো ঝোল আর আলু। আমাকে আর এক টুকরো মাংস দাও না। তুই থাম তো বাপু, পেট্রোগা মেয়ে, একটুতেই অসুস্থ হয়ে পড়িস। তোকে আর মাংস খেতে হবে না, যা দিয়েছি ওই দিয়েই মেখে ভাত কটা খেয়ে নে। সুচরিতার দাদা অসহায় গলায় বলে উঠলেন, রুমি, দাও না আর এক টুকরো ওকে, ছেলে মানুষ চাইছে। তুমি তোমার মতো খেয়ে নাও তো, সংসারটা আমি চালাই। কাকে কি দিতে হবে আমি সেটা খুব ভালো করে জানি। দপদপ করে পা ফেলে রান্নাঘরের দিকে চলে যায় রমলা। সুচরিতা সেখানে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। সুচি, মেয়েটাকে একটু জিভে লাগাম দিতে বল। যেমনই হোক বিয়ে তো দিতে হবে একটা। পরের ঘরে গিয়ে এমন করে চাইলে তারা তো ছিচি করবে। এতে তো মামা মামির অপমান হবে। সবাইকে শুনিয়ে রমলা জোর গলায় বলে উঠল এই কথা। ঝিলমিলের গলা দিয়ে সেদিন আর মাংসের ঝোল ভাত নামলো না। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। কই, বাবার কাছে তো কত আবদার করেছে সে। বাবা তো কখনো এমনটা বলেননি। মামি এমন বলল কেন তবে? ঠাকুর কেন বাবাকে ঝিলমিলের কাছ থেকে কেড়ে নিলেন? সুচরিতার দু চোখও শুকনো ছিল না। না, এভাবে আর চলবে না। যেভাবেই হোক নিজের রোজগারের একটা পথ খুঁজে নিতে হবে তাকে। কিন্তু অফিসে চাকরি করার মতো যোগ্যতা তো তার নেই। সে জানে শুধু রান্না করতে। তবে কি রান্নার কাজই খুঁজবে সে? পরদিনই আশেপাশের ভাতের হোটেলগুলোতে খোঁজ নিতে শুরু করলো সুচরিতা। যদি কোনো রাঁধুনির কাজ খালি থাকে সেখানে। মেয়ে দেখে অনেকেই পিছিয়ে গেল। সন্ধ্যার মুখে সে যখন নিরাশ হয়ে বাড়ি ফিরে আসছে, এক পাঞ্জাবি বৃদ্ধ হোটেলের মালিক তখন তাকে কাজ দিতে রাজি হলেন। শর্ত একটাই, ওই বৃদ্ধ মালিকের বাড়িতে থেকে তার এবং তার বৃদ্ধা স্ত্রীর দেখাশোনা তাকেই করতে হবে। এ তো মেঘনা চাইতেই জল। ঈশ্বর তাহলে এখনো অসহায় ভক্তের কথা শোনেন। পরম কৃতজ্ঞতায় বৃদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে সুচরিতা। বৃদ্ধ দুহাতে তাকে তুলে দাঁড় করিয়ে দেন। বেটি, মেয়ের মতো তোকে ঘরে জায়গা দিলাম। এই বুড়ো মা বাপের কথা কিন্তু ভুলে যাস না। পরদিন ভোরে নিজের ছোট্ট সুটকেস গুছিয়ে মেয়ের হাত ধরে দাদা বৌদিকে প্রণাম করে সুচরিতা। অবাক হয়ে যায় রমলা। কোথায় চললে সাত সকালে সুচি? 7টা বাজে, রান্না চাপাও। আজ থেকে রান্নাটা তুমি করো বৌদি। তোমাদের এতদিন অনেক জ্বালালাম, আজ মুক্তি দিয়ে যাচ্ছি। আমি স্বাধীনভাবে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছি। যে পথে চললে মেয়ের মুখে দুটো সম্মানের ভাত তুলে দিতে পারবো। তোমরা ভালো থেকো। সবার হতভম্ব দৃষ্টির সামনে মেয়ের হাত ধরে পথে নামে সুচরিতা। আজ থেকে শুরু হলো তার বেঁচে থাকার লড়াই। তবে সে জানে এই লড়াই তাকে জিততেই হবে। আজকের নতুন সকালের